আসসালামু আলাইকুম। আমি আব্দুল আলী মিনাসার, অ্যাপ্রেন্টিস লয়ার, ঢাকা 10 ফুট। আমি আজকে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফৌজদারি মামলার ধাপসমূহ। অর্থাৎ একটি ফৌজদারি মামলার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেসের যে মামলার ধাপগুলো যদি আলোচনা করতে হয়, আমাকে সর্বপ্রথম আলোচনা করতে হবে ফৌজদারি মামলা কাকে বলে। অর্থাৎ ফৌজদারি মামলা বলতে আমি কি বুঝি বা আপনি কি বুঝেন। প্রিয় দর্শক, আমাদের ফৌজদারি মামলার কাকে বলে যদি আমি বলতে হয়, তাহলে বলবো চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, মারামারি এবং ইত্যাদি বিষয় নিয়ে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অভিযুক্ত করে, যদি কোনো আদালতে বা থানায় মামলা করা হয়, তাকে আমরা ফৌজদারি মামলা বলি। অর্থাৎ কোনো ব্যক্তিকে অভিযুক্ত করে যে কোনো ব্যক্তি থানায় অথবা কোর্টে যদি কোনো মামলা করে থাকেন উক্ত বিষয় নিয়ে, তাহলে তাকে আমরা ফৌজদারি মামলা বলে থাকি। যিনি ফৌজদারি মামলা করে থাকেন তাকে আমরা কমপ্লেইনেন্ট বলে থাকি এবং ফরিয়াদি, বাংলায় বলে ফরিয়াদি, ইংলিশে বলে কমপ্লেইনেন্ট। এবং যিনি আসামি হয়ে থাকেন তাকে আমরা ইংরেজিতে বলি অ্যাকিউজড অথবা আসামি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করতে, ফৌজদারি মামলা আলোচনা করতে গেলে প্রথমে আলোচনা করতে হয় আমাদের এই ফৌজদারি মামলা কত ধরনের, মানে কয় প্রকার। ফৌজদারি মামলা 3 ধরনের: জিআর কেস অর্থাৎ জেনারেল রেজিস্টার, সিআর কেস কমপ্লেইন রেজিস্টার এবং নন জিআর কেস। আমাদের এই সিআর মামলাটি করতে হয় কোর্টে এবং জিআর এবং নন জিআর মামলাটি করতে হয় থানায়। প্রিয় দর্শক, আপনি সিআর মামলা করেন অথবা জিআর মামলা করেন অথবা নন জিআর মামলা করেন, আপনি কিভাবে করবেন, থানায় কিভাবে মামলা করবেন, কোর্টে কিভাবে মামলা করবেন, এবং একটি মামলার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করব। অর্থাৎ ফৌজদারি মামলার ধাপসমূহ, অর্থাৎ কি কি ধাপে আপনি কোর্টে আপনি মামলার স্তর বা ধাপ নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমাদের একটি ঘটনা, চুরি বলেন, ডাকাতি, খুন, খারাপি, যে কোনো মামলার বিষয় নিয়ে আমরা যখন থানায় যাই, তো বিষয় নিয়ে তখন হয়তো ওসি সাহেব বা দারোগা অথবা যিনি উক্ত দায়িত্বে থাকেন, যিনি, তার কাছে আমরা মামলা হয়তো কমপ্লেন করতে গেলে, মামলা করতে গেলে হয়তো তিনি নিতে চান না বা আমাদেরকে অনেক সময় চিনতে পারেন না। বিভিন্ন বিষয় নিয়ে যখন থানায় মামলা না নেয় অথবা আমি অভিযোগকারী, অর্থাৎ মামলা যদি থানায় করতে চান, অভিযোগকারী নিজেই, যিনি আহত, তিনি নিজে করতে পারবেন অথবা তার কোনো প্রতিনিধিও মামলা করতে পারবেন। প্রিয় দর্শক, যদি থানায় কোনো কারণে মামলা না নেয়, তাহলে উক্ত মামলা আপনি কোর্টে করতে পারবেন। কোর্টে করতে হলে একজন অ্যাডভোকেটের সাথে আলোচনা করে আপনি উক্ত মামলা করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি থানায় মামলা করেন আর কোর্টে মামলা করেন, আমাদের আজকের এই মামলার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত, একটি মামলার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করব। আমার এই ফৌজদারি মামলার আমি 3টি স্টেজ অথবা 3টি স্তর বা 3টি ভাগ নিয়ে 3টি ভাগ করব। আমি 3টি ভাগের প্রথম ভাগ হচ্ছে আমাদের প্রাক বিচারপত্র অথবা প্রি ট্রায়াল স্টেজ। আমাদের দ্বিতীয় পর্ব হচ্ছে ট্রায়াল স্টেজ অথবা বিচার পর্ব। আমাদের তৃতীয় পর্ব হচ্ছে পোস্ট ট্রায়াল স্টেজ অথবা বিচার পরবর্তী আমাদের যে ধাপ। এই 3টা ধাপ নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রাক বিচারপত্রে অথবা প্রি ট্রায়াল স্টেজে মামলার প্রথম থেকে শেষ পর্যন্ত মামলার ফাইলিং হতে বিভিন্ন প্রসিডিং করা হয়। প্রিয় দর্শক, আমি এখন একটি সিআর মামলার এবং জিআর মামলা প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সিআর মামলা, প্রথমে একটি সিআর মামলা ম্যাজিস্ট্রেট মামলা আদালত একটি সিআর মামলা গ্রহণ করার পরে
বাদীর জবানবন্দি নেবেন এবং উক্ত বাদীর সাথে যদি কোনো সাক্ষী থাকে তাহলে 200 ধারায় তাদের জবানবন্দি গ্রহণ করবেন। জবানবন্দি গ্রহণ করার পরে উক্ত জবানবন্দিতে তাদের স্বাক্ষর নেবেন এবং ম্যাজিস্ট্রেট নিজে স্বাক্ষর দিবেন এবং উক্ত মামলাটি তিনি ইনকোয়ারির জন্য ফিল্ডে পাঠাতে পারেন, মাঠে পাঠাতে পারেন, অথবা তো মামলাটি যদি গুরুতর মারাত্মক কোনো মামলা হয় তাহলে তো ম্যাজিস্ট্রেট এই মামলাটির জন্য ওয়ারেন্ট পাঠাতে পারেন। এই দর্শক উক্ত ওয়ারেন্ট তিনি সিবিআই কে দিতে পারেন অথবা থানায় ওসির মাধ্যমে দিতে পারবে। থানার কর্তব্য অফিসার ওয়ারেন্টের কাজ করে থাকবেন। ইনকোয়ারি তিনি নিজে কোনো বা থানায় অথবা তিনি কোনো নির্দিষ্ট সংস্থার মাধ্যমে অথবা সিবিআইয়ের মাধ্যমে উনি তদন্ত বা ইনকোয়ারি দিতে পারেন। ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে অথবা অভিযোগপত্র যখন দাখিল করা হয় তখন মামলাটি তিনি নিজে আমলে নিতে পারেন। প্রিয় দর্শক, অভিযোগটি আমলে নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট শুরু হয় মামলার কার্যক্রম, অর্থাৎ বিচার করার প্রক্রিয়া শুরু হয়। আসামি যদি ইতিমধ্যে গ্রেপ্তার হয় অথবা আদালতে আত্মসমর্পণ করে তাহলে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে যায়। তারপর যদি আসামি গ্রেপ্তার না হয় অর্থাৎ পলায়ন করে থাকেন তাহলে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট অথবা গ্রেপ্তারি পরোয়ানা অথবা হুলিয়া জারি করে থাকেন আদালত। এবং এমনও হতে পারে আদালত যদি আসামিকে যদি নিজে আত্মসমর্পণ বা অ্যারেস্ট না হয় তাহলে তিনি তার সম্পত্তি ক্রোকের আদেশও দিতে পারেন। তারপরেও যদি আসামি আদালতে আত্মসমর্পণ না করেন তাহলে দুটি বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে আদালত ঘোষণা করবেন এবং এই ঘোষণাপত্রে একটা সময় নির্ধারণ করা থাকবে। উক্ত সময়েও যদি উক্ত আসামি যদি আদালতে আত্মসমর্পণ না করেন বা নির্দিষ্ট সময়ে আদালতে আত্মসমর্পণ না করে থাকেন তাহলে আদালত নিজের স্বেচ্ছার উক্ত মামলার বিচার কার্যটি শুরু করবেন। প্রিয় দর্শক, এই আসামির অনুপস্থিতিতে বিচারের প্রক্রিয়াকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ট্রায়াল ইন অ্যাবসেন্টিয়া। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, কয়েকটি ব্যতিক্রম ছাড়া প্রায় প্রত্যেকটি মামলা বিচার কার্য প্রথম থেকে শুরু করেন এই ম্যাজিস্ট্রেট আদালত। প্রিয় দর্শক ও বন্ধুগণ, এই হচ্ছে আমাদের উক্ত একটি ফৌজদারি মামলার প্রথম ধাপ অর্থাৎ প্রাক বিচারপত্র, প্রি ট্রায়াল স্টেজ। প্রিয় দর্শক, ফৌজদারি মামলার দ্বিতীয় স্টেজ শুরু হয় আসামির বিরুদ্ধে সাজ গঠনের মধ্য দিয়ে। বিচারক আসামির অভিযোগ গঠনের মাধ্যমে অভিযোগটি কোন আইনের কোন ধারায় পড়েছে তা নির্ণয় করা। প্রিয় দর্শক, চার্জ বা অভিযোগ গঠন করার পরে উক্ত অভিযোগের বিষয়টি উক্ত আসামিকে পরে শোনানো হয়। যদি উক্ত আসামিকে জিজ্ঞেস করা হয় তিনি উক্ত অন্যায় কাজটি করেছেন কিনা, যদি আসামি স্বীকার করেন যে আমি উক্ত অন্যায় কাজটি করেছি তাহলে দণ্ডের মধ্যে দিয়ে অর্থাৎ বাদী যে প্রতিকার চেয়েছেন উক্ত মামলায় সেই প্রতিকার যদি সাজ বা অভিযোগ গঠনের পরে যদি আসামিকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে থাকেন যে উক্ত যে বাদী যে অভিযোগটি করেছেন তার বিরুদ্ধে উক্ত অভিযোগটি তিনি স্বীকার করেছেন কিনা, মানে তিনি করেছেন কিনা, উক্ত আসামি যদি উক্ত মামলার যে অভিযোগটি স্বীকার করে থাকেন তাহলে উক্ত মামলার যে উক্ত ধারা বিভিন্ন ধারায় যে মামলাটি হয়েছে উক্ত মামলার দণ্ডের মাধ্যমে অর্থাৎ আসামি যদি তার দোষ স্বীকার করে থাকেন তাহলে ম্যাজিস্ট্রেট দণ্ডের মধ্য দিয়ে দণ্ড দিয়ে উক্ত মামলাটির বিচার কার্য শেষ করে দিতে পারেন। আর যদি আসামি উক্ত যে অপরাধটি উক্ত মামলার অপরাধটি তিনি করেন নাই, যে অস্বীকার করেন, অর্থাৎ আসামি যদি ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করার পরে তিনি
ওনার দোষ, তার নিজের দোষটি স্বীকার করে না থাকেন যে আমি উক্ত অন্যায় কাজটি করি নাই, অথবা আমি খুন করি নাই, অথবা আমি কাউকে আঘাত করি নাই, অথবা আমি উক্ত অন্যায় কাজটি করি নাই, অর্থাৎ আসামি যদি তার দোষ স্বীকার না করেন, তাহলে ম্যাজিস্ট্রেট পরবর্তী একটি তারিখ ঘোষণা করবেন বিচারের জন্য। উক্ত তারিখে উক্ত বাদী পক্ষ এবং রাষ্ট্রপক্ষকে তার সাক্ষীর জন্য তিনি ডাকবেন, অর্থাৎ পরবর্তী তারিখে বাদী পক্ষের সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিবেন। উক্ত বাদী পক্ষের সাক্ষীকে ইংরেজিতে বলা হয় প্রসিকিউশন উইটনেস, অথবা সংক্ষেপে বলা হয় PW। পরবর্তী তারিখে বাদী পক্ষ যখন সাক্ষী নিয়ে আসেন, সাক্ষী উপস্থাপন করেন, তখন আদালতকে সাক্ষী তার জবানবন্দি দিয়ে থাকেন। জবানবন্দি দেওয়ার পরে বাদী পক্ষের সাক্ষী যখন জবানবন্দি দিয়ে থাকেন, তখন আসামি পক্ষের অ্যাডভোকেট বা আসামি পক্ষের উকিল তিনি উক্ত সাক্ষীকে জেরা করে থাকেন। এই সাক্ষী প্রদানকে বা আসামির পক্ষের জেরাকে আইনের ভাষা বলা হয় আসামি পরীক্ষা বা এক্সামিনেশন অফ উইটনেস। এরপর শেষ হয় বাদী পক্ষের সাক্ষী উপস্থাপন। তারপর বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ যে সাক্ষী উপস্থাপন করে থাকেন, উক্ত সাক্ষীর বক্তব্য আদালত একটি সারমর্ম তৈরি করেন। উক্ত সারমর্মটি আসামি পক্ষকে শোনানো হয়। এই উক্ত আনুষ্ঠানিকতাকে বলা হয় আসামি পরীক্ষা, এক্সামিনেশন অফ অ্যাকিউজড। প্রিয় দর্শক, আসামিকে পরীক্ষা করা হয় ফৌজদারি কার্যবিধি 342 ধারায়, অর্থাৎ এই আমাদের আদালতের ভাষায় এই আসামি পরীক্ষাটিকে বলা হয় 342। প্রিয় দর্শক, উক্ত এই 342-তে আসামিকে পরীক্ষা করার সময় যদি আবার আসামিকে জিজ্ঞেস করা হয় এবং তার নিকট উক্ত দাবির সমর্থনে তিনি নির্দোষ প্রমাণ করতে পারবেন কিনা বা তিনি নির্দোষ কিনা, তার সমর্থনে কোনো সাক্ষী অর্থাৎ কোনো ছাপাই সাক্ষী তিনি দিতে পারবেন কিনা, অর্থাৎ আসামি পক্ষের এই যে তিনি যে নির্দোষ, তার এই নির্দোষ দাবির সমর্থনে কোনো সাক্ষী আনবে কিনা। আদালতের ভাষায় এই সাক্ষীকে বলা হয়, আসামি পক্ষের সাক্ষীকে বলা হয় ছাপাই সাক্ষী। আর যদি তিনি সাক্ষী উপস্থাপন সহ যদি তিনি কোনো ডকুমেন্টস বা দলিল বা কোনো কাগজ বা কোনো ভিডিও কোনো আইনানুগ অর্থাৎ কোনো দলিল বা কাগজপত্র চাইলে তিনি উক্ত ছাপাই সাক্ষীর সাথে জমা দিতে পারেন। আর যদি তিনি এই সাক্ষী পরীক্ষার সময় অর্থাৎ 342 সময় যদি তিনি আবারও নিজেকে যদি দোষী মনে করে যদি নিজের দোষ স্বীকার করে থাকেন, সুযোগ আছে। যদি তিনি তার দোষটি স্বীকার করে থাকেন, তাহলে উক্ত মামলার বাদী পক্ষের অথবা কমপ্লেনেন্টের যে মামলা করার যে অজুহাত নিয়ে তিনি যে মামলা করেছে অথবা বাদীর যে চাওয়া, তিনি যদি আসামি পক্ষ দোষ স্বীকার করে থাকেন, তাহলে উক্ত মামলাটি দণ্ডের মধ্য দিয়ে ম্যাজিস্ট্রেট উক্ত মামলাটি শেষ করে দিতে পারেন। প্রিয় দর্শক, যদি আসামি নিজেকে দোষ স্বীকার যদি না করেন বা ওই সময় যদি তিনি দোষ স্বীকার না করে থাকেন, তাহলেও আমাদের এই ম্যাজিস্ট্রেট তিনি ছাপাই সাক্ষীর জন্য পরবর্তী তারিখ ঘোষণা করবেন। সেই পরবর্তী তারিখে যদি ছাপাই সাক্ষী আসেন আদালতে, ছাপাই সাক্ষীর উক্ত জবানবন্দি নেবেন এবং বাদী পক্ষের আইনজীবী তিনি জেরা করে থাকবেন ছাপাই সাক্ষীর সাথে উইটনেস, অর্থাৎ সংক্ষেপে বলা হয় DW। প্রিয় দর্শক, আসামি যদি ছাপাই সাক্ষী উপস্থাপন করে থাকেন, ছাপাই সাক্ষীকে বাদী পক্ষের আইনজীবী জেরা করে থাকলে যদি আসামি পক্ষকে আদালত জিজ্ঞেস করে থাকবেন তার সাক্ষী ছাপাই সাক্ষী আর দিবেন কিনা, অর্থাৎ আর কোনো বাকি সাক্ষী আছে কিনা অথবা আরো সাক্ষী দিবেন কিনা। যদি আসামি পক্ষ যদি বলে থাকেন যে না, আমার সাক্ষী আর নেই, তাহলে উক্ত মামলাটি চলে যাবে আর্গুমেন্টের জন্য,
অর্থাৎ যুক্তিতর্ক, অর্থাৎ দুই পক্ষের, বাদী পক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে কথোপকথনকে আমরা বলে থাকি যুক্তিতর্ক। তারপর উক্ত আর্গুমেন্ট অথবা যুক্তিতর্ক শেষ হওয়ার পরে আদালত ঘোষণা করেন মামলার রায়। পরবর্তী কোন তারিখে উক্ত মামলার রায় ঘোষণার জন্য তারিখ ঘোষণা করে থাকেন। পরবর্তী তারিখে রায় ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় একটি ফৌজদারি মামলার ট্রায়াল পর্ব বা ট্রায়াল স্টেজ বা বিচার পর্ব। নির্দোষ দিতে পারেন অথবা উক্ত রায়ে আসামি পক্ষে খালাস দিতে পারেন। প্রিয় দর্শক, উক্ত রায়ের মধ্যে আমাদের এই ফৌজদারি মামলার দ্বিতীয় স্টেজ বা ট্রায়াল স্টেজ বা বিচার পর্ব শেষ হয়। ধাপ অর্থাৎ বিচার পরবর্তী ধাপ অথবা বিচারের পরে অথবা রায় ঘোষণার পরে প্রি ট্রায়াল স্টেজ বলি আমরা এটাকে। অধিকাংশ ক্ষেত্রে আসামি পক্ষ অথবা বাদী পক্ষ এই বিচার পরবর্তী ধাপে যেতে চায় না, যেহেতু আমরা অনেক সময় বলে থাকি এটা হাইকোর্ট অথবা জজ কোর্টের ব্যাপার, উচ্চ আদালতে অনেকে যেতে চায় না। তবুও যদি আমরা কেন যাই, প্রিয় দর্শক, এই ধাপে যদি আসামি পক্ষ দোষী সাব্যস্ত হন বা তিনি তখন আমাদের হাইকোর্টে হয়ে থাকে, তাহলে বাদী পক্ষ উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বা জজ কোর্টে তিনি আপিল দায়ের করতে পারেন। প্রিয় দর্শক, আসামি পক্ষ অথবা বাদী পক্ষ কেউ যদি উচ্চ আদালতে, হাইকোর্টে 72 তারিখে অথবা পরবর্তী কোনো উক্ত দিনই অথবা পরবর্তী কোনো দিনই আপিল শুনানির জন্য তারিখ ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, উক্ত তারিখে অথবা পরবর্তী কোনো তারিখে আপিলের রায় ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, আমি বলে রাখি, একটি আপিলের পরবর্তীতে কোনো ব্যক্তি দ্বিতীয়বার আপিল করতে পারেন না। তিনি করতে পারবেন উচ্চ আদালতে, অর্থাৎ আমাদের জজ কোর্ট বা সেশন কোর্টের পরবর্তী উচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট। তিনি উচ্চ আদালতে রিভিশন দাখিল করতে পারবেন, অর্থাৎ একটি মামলার দ্বিতীয়বার আপিল চলে না। প্রিয় দর্শক, আরেকটি কথা বলে রাখি, আপিলে যদি আমাদের হাইকোর্ট বিভাগ যদি আপিলে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে থাকেন, তাহলে একটি মাত্র এই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল আপনি করতে পারবেন হাইকোর্টের আপিলের ডিভিশনে। প্রিয় দর্শক, যদি আপিলে হাইকোর্ট বিভাগ যে আপিলের দায়রা আদালতের মৃত্যুদণ্ডাদেশ যদি উনি বহাল রাখেন, তাহলে উক্ত এই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয়বার। না হলে এই একটি মৃত্যুদণ্ডাদেশের এই কারণ ব্যতীত অন্য কোনো কারণে আপনি দ্বিতীয়বার আপিল চলে না। আর অন্যান্য সকল মামলার ক্ষেত্রে আপিলের রায়ের বিরুদ্ধে আপনি রিভিশন করতে পারবেন। এই আপিল এবং রিভিশনের মধ্য দিয়ে শেষ হয় একটি ফৌজদারি মামলার তৃতীয় ধাপ, অর্থাৎ বিচার পরবর্তী ধাপ, অর্থাৎ পোস্ট ট্রায়াল স্টেজ। এই তিনটি ধাপের মধ্য দিয়ে আমরা আজকের মতো আমাদের এই লেকচার এবং বক্তব্য শেষ করলাম। আমরা আজকে আলোচনা করলাম একটি ফৌজদারি মামলার ধাপ সমূহ, অর্থাৎ একটি ফৌজদারি মামলা থানা এবং কোর্টে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ধাপে আমাদেরকে অতিক্রম করতে হয়। এই জন্য অনেকে হয়তো মামলায় যায় না অথবা শেষ বিচারের জন্য অনেকে অপেক্ষা করে না, এই জন্য অনেকে মামলার শেষ প্রান্ত পর্যন্ত থাকে না। যাই হোক দর্শক, আমরা আজকে একটি ফৌজদারি মামলা কিভাবে করতে হয় আর কিভাবে শেষ করতে হয় তা নিয়ে আমি মোটামুটি যতটুকু আলোচনা করছি, আমার আলোচনাটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে আরো ফৌজদারি মামলা, মারামারি কাটাকাটির বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কিভাবে আপনারা থানায় এবং কোর্টে মামলা করবেন এবং আপনাদেরকে ফ্রি আইনি সহায়তা করব। আমার কাছে আপনারা আমার বিগত ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে। তো আমি আজকে আমার আলোচনাটুকু করলাম। যদি কারো ভালো লাগে, লাইক, শেয়ার,
সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আজকের মতো আমার লেকচারটুকু শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।